নমস্কার। আজকে আমরা একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে রিভিউ ফর ডেসক্রিপটিভ রিসার্চ। রিভিউ ফর ডেসক্রিপটিভ রিসার্চ এর বিষয়টি আমরা আলোচনা করার শুরুতে সহজভাবে আমরা বুঝে নেব ডেসক্রিপটিভ রিসার্চ বিষয়টি কী। কারণ আমাদের ডেসক্রিপটিভ রিসার্চ বিষয় সম্পর্কে যদি ধারণা না থাকে, আমরা কিন্তু রিভিউ ফর ডেসক্রিপটিভ রিসার্চের যে বিষয়টি সেটি বুঝতে আমাদের অসুবিধা হতে পারে। তো যাই হোক, ডেসক্রিপটিভ রিসার্চ হলো একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ অ্যাপ্রোচ। ফার্স্ট অফ অল প্রথম বিবেচ্য বিষয়, এটি হচ্ছে একটি কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডোলজি। অর্থাৎ কোয়ান্টিটেটিভ ডেটা, কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন যে সমস্ত রয়েছে, কোয়ান্টিটেটিভ ডেটা কালেকশন মেকানিজম, সেই সমস্ত মেকানিজমের রিফ্লেকশন আমরা এই মেথোডোলজিতে দেখতে পাই। ডেসক্রিপটিভ রিসার্চকে যদি আমরা স্পেসিফিক্যালি ডিফাইন করতে যাই, তাহলে বলা হবে যে এটা হচ্ছে এমন একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ অ্যাপ্রোচ যা মূলত রিয়ালিটি বা ফ্যাক্ট বা সিচুয়েশনসকে অ্যাপ্রোপ্রিয়েটলি বায়াস ফ্রি হয়ে অ্যাপ্রোপ্রিয়েটলি অর্থাৎ অ্যাজ ইট ইজ অবজেক্টিভলি ডেসক্রাইব করা। অর্থাৎ যখন কোনো গবেষণার উদ্দেশ্য হবে টু ডেসক্রাইব অবজেক্টিভলি দ্য রিয়ালিটি, সেই রিসার্চ মেথোডোলজিকে সাধারণভাবে বলা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। আবার বলছি, টু ডেসক্রাইব, এই টু ডেসক্রাইব থেকে ডেসক্রিপশন থেকে ডেসক্রিপটিভ, এই যে একটা ছোট্ট একটা লিঙ্কেজ বা একটা ছোট্ট একটা কানেক্টিভিটি রয়েছে, এই কানেক্টিভিটিটাকে ভালোভাবে রিয়ালাইজ করা দরকার আছে, ভালো করে বোঝার প্রয়োজনীয়তা আছে। তাহলে যখন কোনো একজন গবেষক, এর উদ্দেশ্য হচ্ছে কোনো ইনফারেন্স টেস্ট করা নয়, অর্থাৎ কোনো অনুমান যাচাই করা নয়, কিংবা বলা যেতে পারে যে কোনো অনুমানের ভিত্তিতে কিছুকে প্রতিষ্ঠা করা নয়, মূলত পারপাস হচ্ছে টু ডেসক্রাইব দ্য রিয়ালিটি। হোয়াট ইজ দ্য রিয়ালিটি? ঠিক আছে, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল রিয়ালিটি, হোয়াট ইজ দ্য ফ্যাক্টস, হোয়াট ইজ দ্য সিচুয়েশন, হোয়াট ইজ দ্য ইভেন্টস। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এইটাকে যখন শুধু ডেসক্রাইব করা, তার ফার্দার ডিসকাশন না করে অনলি ডেসক্রাইব অবজেক্টিভলি অর নিউট্রালি অর বায়াসড ফ্রি হয়েতে যখন কোনো কিছুকে ডেসক্রাইব করা হচ্ছে, যে রিসার্চ মেথোডোলজির পারপাস, সে রিসার্চ মেথোডোলজিকেই সাধারণভাবে বলা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। তাহলে এই হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চের একটা সংক্ষিপ্ত ধারণা। তো এবার বিষয়টি হচ্ছে যে আমরা এই যখন ডেসক্রিপটিভ রিসার্চ করব বা ডেসক্রিপটিভ রিসার্চের মেথোডোলজিকে ফলো করব, ডেসক্রিপটিভ রিসার্চের মেথোডোলজিকে ফলো করে ডেসক্রিপটিভ রিসার্চের যে অবজেক্টিভ রয়েছে সেটাকে মিট করার চেষ্টা করব, সেক্ষেত্রে বা সেই সময় আমাদেরকে রিভিউ করার প্রয়োজনীয়তা বা আবশ্যিকতা রয়েছে, আমাদেরকে রিভিউ করতে হবে। রিভিউ ছাড়া আমরা ডেসক্রিপটিভ রিসার্চের যে অ্যাপ্রোপ্রিয়েট অর অ্যাকচুয়াল ডিজাইন বা অ্যাপ্রোপ্রিয়েট অর অ্যাকচুয়াল লেআউট ফর স্টাডি আমরা করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কনফিউশন তৈরি হতে পারে। পাশাপাশি যেটা বিবেচ্য বিষয়, যে কোনো কাজকে যদি লজিক্যালি করা হয় বা লজিক্যালি কন্ডাক্ট করার ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে লজিক্যালি সেই কাজটিকে কন্ডাক্ট করার জন্য সবথেকে বড় ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে লজিক্যাল ফাউন্ডেশনটাকে জেনারেট করা, লজিক্যাল ফাউন্ডেশনটাকে ডেভেলপ করা। তাহলে ডেসক্রিপটিভ রিসার্চ মেথোডোলজি ফলো করে কোনো একটি গবেষণা আমি করতে যাই, তাহলে সেক্ষেত্রে লজিক্যাল যে ফাউন্ডেশন, সে লজিক্যাল ফাউন্ডেশনের ডেসক্রিপশনটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু আর ইম্পর্ট্যান্ট টাস্ক ফর দ্য রিসার্চার আর ফর দ্য ইনভেস্টিগেটর। তো এক্ষেত্রে সে লজিক্যাল ফাউন্ডেশন আমি কী করে ক্রিয়েট করব? সে লজিক্যাল ফাউন্ডেশন ক্রিয়েট করার মূল কতগুলো জায়গা রয়েছে, সেই জায়গাগুলি সম্পর্কে আজকে আমরা চর্চা করব। এখানে যেমন বলা হচ্ছে, রিভিউ অন ডেসক্রিপটিভ রিসার্চ নিডস কেন দরকার আছে? টু ডিফাইন ভেরিয়েবল অ্যাজ পার ডেসক্রিপটিভ প্যারামিটার। টু ডিফাইন ভেরিয়েবল, এই ভেরিয়েবলকে ডিফাইন করা মানে কি করা, এটা আমাদের একটু বুঝে নেওয়া দরকার। ডিফাইন করা মানে হচ্ছে নির্দিষ্ট করে বলা, নির্দিষ্ট করে তার মানদণ্ড বা নির্ধারক ঠিক করা। অর্থাৎ কোনো চলরাশি বা কোনো ভেরিয়েবলকে আমরা কিভাবে দেখছি বা কি করে মেজার করছি, তার প্রত্যেকটি ফিচার বা প্রত্যেকটি স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্সকে মেনশন করা। অর্থাৎ এরকম কোনো অ্যাম্বিগুইটি থাকবে না। ভেরিয়েবল সম্পর্কে
প্রচুর ইনফরমেশান রয়েছে, প্রচুর জানা ইনফরমেশান, অজানা ইনফরমেশান রয়েছে, তাহলে সেক্ষেত্রে রিসার্চারের মধ্যে একটা কনফিডেন্টের অভাব দেখা যায়। সেখানে ভেরিয়েবল রিলেটেড একটা অ্যাম্বিগুইটি, একটা অস্বচ্ছতা কিন্তু বা অস্বচ্ছতা একটা ধারণা আমরা দেখতে পাই। সেক্ষেত্রে টু রিমুভ দ্য অ্যাম্বিগুইটি অ্যান্ড টু ডেভেলপ দ্য কনফিডেন্স রিগার্ডিং দ্য ডেসক্রিপটিভ স্টাডি, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ডিফাইন দ্য ভেরিয়েবল। ভেরিয়েবলকে কিন্তু ভালোভাবে ডিফাইন করতে হবে, নির্দিষ্ট করতে হবে, পিন পয়েন্ট করতে হবে যে কোন কোন দিকগুলো স্পেসিফিক্যালি এই ভেরিয়েবলের সাথে রিলেটেড, এবং এই স্পেসিফিক ভেরিয়েবলগুলোকে কী করে আমরা, ভেরিয়েবলের স্পেসিফিক ক্রাইটেরিয়াগুলোকে কী করে আমরা অ্যাসেস করব বা মেজার করব। কারণ অ্যাসেসমেন্টের মাধ্যমে, যেহেতু এটা অ্যাকচুয়ালি কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডোলজি, অ্যাসেস করব অর্থাৎ ইনফরমেশান, রিপ্রেজেন্টেটিভ আর অথেন্টিক ইনফরমেশানকে কালেক্ট করব এবং সেগুলোকে আমাকে কোয়ান্টিফাই করতে হবে, সেগুলো মেজারমেন্টের ইন্ডেক্সে কনভার্ট করতে হবে। তাহলে তার জন্য আমাদের দরকার ভেরিয়েবলকে কিন্তু প্রপারলি ডিফাইন করা অ্যাজ পার দ্য এসেনশিয়াল আর বেসিক ফিচার্স আর বেসিক ক্রাইটেরিয়া, কনস্ট্রাকটিভ ক্রাইটেরিয়া অফ দ্য ভেরিয়েবল আর ফাংশনাল ক্রাইটেরিয়া অফ দ্য ভেরিয়েবল। তো এই যে ভেরিয়েবলটাকে ডিফাইন করব, তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য রিসার্চারের যেটা সবথেকে বেশি আবশ্যিকতা রয়েছে, সে আবশ্যিকতাটা হচ্ছে যে রিসার্চারকে রিভিউ করতে হবে। রিলেটেড যে সমস্ত লিটারেচার রয়েছে, কিছু সিমিলার কিছু স্টাডিজ রয়েছে, একদম জেনুইন, একদম একই রকম হবে এমনটা নয়, কিছু রিলেটেড স্টাডিজ রয়েছে, সেই রিলেটেড স্টাডিজগুলোকে তিনি রিসার্চার আর ইনভেস্টিগেটর মাস্ট রিভিউ, সেগুলোকে অবশ্যই তাকে রিভিউ করতে হবে। রিভিউ করা মানে সেই সমস্ত গুরুত্বপূর্ণ ডিসিশানসগুলো, গুরুত্বপূর্ণ ডিরেকশানসগুলো, গুরুত্বপূর্ণ ইন্ডিকেটারগুলোকে লোকেট করা। যে ডিরেকশানস, যে ডিসিশানস, যে কনসেপ্টগুলো বেসিক্যালি রিসার্চার তার যে স্টাডি, সেই রিসার্চার তার স্টাডিতে তিনি ব্যবহার করতে পারবেন, বেসিক্যালি টু ক্রিয়েট আর টু ডেভেলপ দ্য লজিক্যাল ফাউন্ডেশন and to develop the confidence regarding the dealing the descriptive methodology। তাহলে এই যে ডেসক্রিপটিভ মেথোডোলজিটাকে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি আর পারফেক্টলি এক্সিকিউট করতে হয়, তাহলে সেক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে লজিক্যাল ফাউন্ডেশনটাকে ডেভেলপ করা বা লজিক্যাল ফাউন্ডেশনটাকে ক্রিয়েট করা। এখানে সেজন্য আমাদের প্রথম যে কাজটি, সে কাজটি হচ্ছে ভেরিয়েবলকে ডিফাইন করা। Without appropriate or perfect description defining the variable, researcher will not be able to conduct or apply the descriptive methodology to describe the reality properly। এটা কিন্তু আমাদের মনে রাখা দরকার। এরপরে যেটা দরকার আছে সেটা হচ্ছে যে টু লোকেট লজিক্যাল পয়েন্ট টু ডেসক্রাইব অ্যাজ পার দ্য ডেসক্রিপটিভ স্টাডি বা ডেসক্রিপটিভ প্যারামিটার। তা লজিক্যাল পয়েন্টটাকে লোকেট করা, তাহলে লজিক্যাল পয়েন্টকে লোকেট করা মিন্স কি? লোকেট মিন্স টু স্পেসিফাই অ্যান্ড টু ডিফাইন অর টু আইডেন্টিফাই। তো লজিক্যাল পয়েন্ট মানে কি? যখন কোনো কিছু একটা আমি ডেসক্রাইব করার জন্য একটা রিসার্চ মেথোডোলজি ডিজাইন করছি বা একটা রিসার্চ মেথোডোলজিকে ফলো করছি, তো তখন আমাকে ঠিক করে নিতে হবে যে হুইচ পয়েন্ট আর ফান্ডামেন্টাল পয়েন্টস টু ডেসক্রাইব, হুইচ পয়েন্টস আর ফান্ডামেন্টালি কানেক্টেড উইথ দ্যাট আইডেন্টিফাইড ইস্যু অর আইডেন্টিফাইড প্রবলেম। যে প্রবলেমটাকে আমরা আইডেন্টিফাই করেছি, সে আইডেন্টিফাইড প্রবলেম বা আইডেন্টিফাইড ইস্যুটার কোন কোন পয়েন্টসগুলো বেসিক্যালি লজিক্যালি ফান্ডামেন্টাল আর বেসিক পয়েন্টস, সে বেসিক পয়েন্টসগুলোকে লোকেট করাটা খুব প্রয়োজন। উইদাউট লোকেটিং দোজ ফান্ডামেন্টাল পয়েন্টস, সেই বেসিক পয়েন্টসগুলোকে লোকেট করা বা সেগুলোকে আইডেন্টিফাই করা যদি না করা যায়, তাহলে রিসার্চার কী করবে? রিসার্চারে কিন্তু একটা কনফিউশন বা কনফিডেন্টের অভাব কিন্তু দেখা দেবে। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে ইমপ্রপার বা মানে পারফেক্ট হবে না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এরকম কি হবে, মানে ঠিকঠাকভাবে করতে পারছে না, অস্বচ্ছভাবে করছে, অসম্পূর্ণভাবে করছে, ডেসক্রাইব করবে। ফলস্বরূপ কী হবে যে এই যে ডেসক্রিপশনের বা টু ডেসক্রাইব দ্য অ্যাকচুয়াল রিয়ালিটি অ্যাজ পার দ্য এক্সিস্টিং থটস আর এক্সিস্টিং কনসেপ্ট। তাহলে যেমন রয়েছে, যেটা যেমন রয়েছে, যেমন ফ্যাক্টসটা যেমন রয়েছে, সেই ফ্যাক্টসটাকে সেরকমভাবে ডেসক্রাইব করা এবং একটা স্পেসিফিক ভিউ তুলে ধরা ফর টু মেক দ্য ডিসিশনস আর টু মেক দ্য কনক্লুশনস রিগার্ডিং দ্য ইস্যু আর রিগার্ডিং দ্য টপিক। যদি আমরা সে পারফেক্ট ডেসক্রিপশনের জায়গাটা যদি করতে না পারি,
বা এই ডেসক্রিপটিভ রিসার্চের যে পারফেক্ট অবজেক্টিভ সেটা যদি পারফেক্টলি ফুলফিল করা না যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কি থাকছে, সেখানে কিন্তু অ্যাম্বিগুয়াস একটা ফাইন্ডিংস পাওয়া যাবে, অ্যাম্বিগুয়াস একটা প্রেজেন্টেশন অফ ফ্যাক্টস হবে। যে অ্যাম্বিগুয়াস প্রেজেন্টেশন অফ ফ্যাক্টস বা অস্বচ্ছ বা অসম্পূর্ণ, অর্থহীন বা এমন হতে পারে যে বিচ্যুত, সত্য থেকে বিচ্যুত এরকম কোনো একটা ভাবনা বা সত্যতা বা ঘটনা প্রকাশিত হবে, যেটার মাধ্যমে, যেটার উপর ভর করে, যেটার উপর নির্ভর করে রিসার্চার কিন্তু তার সিদ্ধান্ত নিতে পারবে না, পাশাপাশি সেই রিসার্চ ফাইন্ডিংসকে অ্যাক্সেস করে সোসাইটিও বেনিফিট পাবে না। তো সেই জন্য বলা হচ্ছে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু লোকেট দ্য ফান্ডামেন্টাল লজিক্যাল পয়েন্ট। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। লজিক্যাল পয়েন্টটাকে যদি প্রথমেই ডিফাইন করে নেওয়া যায় এবং প্রথমেই সেগুলোকে লোকেট করে নেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে রিসার্চারের কাজটি কিন্তু স্পেসিফিক্যালি কন্ডাক্ট হবে, সিনট্যাক্সচুয়ালি কন্ডাক্ট হবে, সেখানে কিন্তু হ্যাপাজার্ড একটা জায়গা কিন্তু থাকবে না। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে এই কাজটা করতে আমাকে কে সাহায্য করবে? বেসিক্যালি এটা ডিরেকশানস বা কনক্লুশনস বা সিদ্ধান্ত যাই বলা হোক না কেন, সেটা কিন্তু আমরা পাবো কোথা থেকে? আমরা কিন্তু সেই সিদ্ধান্তটার জন্য আমাকে নির্ভর করতে হবে রিলেটেড স্টাডিজের রিভিউর ওপরে। Without reviewing the related studies, researcher will not be able to locate the fundamental or basic logical point to describe. নিজের শুধুমাত্র নিজের কনফিডেন্টের উপর ভিত্তি করে, নিজের যে প্রিভিয়াস নলেজ বা এক্সপিরিয়েন্স আছে তার উপর ভিত্তি করে যদি রিসার্চার কী করতে চান বা ইনভেস্টিগেটর কী করতে চান সেটাকে ডেসক্রাইব করতে চান, তাহলে সেক্ষেত্রে অনেক সময় এরকম হতে পারে যে অসম্পূর্ণ, অস্বচ্ছ, বিকৃত, বিচ্যুত, অসম্পূর্ণ, অস্বচ্ছ, বিকৃত, বিচ্যুত, আত্মবিশ্বাসহীন এরকম কিছু একটা ফ্যাক্টস কি প্রেজেন্ট করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে অসম্পূর্ণ যাতে না হয়, বিকৃত যাতে না হয়, অস্বচ্ছ যাতে না থাকে, অ্যাম্বিগুয়াস যাতে না থাকে, টোটাল কনফিডেন্টের সাথে পারফেক্ট আর অ্যাপ্রোপ্রিয়েটলি যদি কোনো বিষয়কে প্রেজেন্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে লজিক্যাল পয়েন্টটাকে লোকেট করার জন্য রিসার্চার শুড কনসেন্ট্রেট অন দ্য স্পেসিফিক আর পারফেক্ট রিভিউ বিফোর স্টাডি দ্য ডেসক্রিপটিভ রিসার্চ। এরপরে যেটা বলা হচ্ছে যে ডেসক্রিপটিভ রিসার্চের ক্ষেত্রে রিভিউ কী করতে সাহায্য করবে, একই রকমভাবে বলবে টু অ্যাসিমিলেট দ্য আইডেন্টিফাইড প্রবলেম উইথ দ্য এক্সিস্টিং ফাইন্ডিংস অফ রিলেটেড স্টাডি। তাহলে এই যে অ্যাসিমিলেট করতে সাহায্য করবে, অ্যাসিমিলেট করতে কাকে সাহায্য করবে? যে ইস্যুটাকে আমরা রিসার্চের জন্য আইডেন্টিফাই করেছি, সেই ইস্যুটা অ্যাকচুয়ালি রিসার্চের যে নলেজের যে ফিল্ড রয়েছে, ইনফরমেশনের যে ওয়ার্ল্ড রয়েছে বা নলেজের যে ফিল্ড রয়েছে, সেই নলেজের ফিল্ডের কোন কোন জায়গাগুলোর সাথে কানেক্টেড। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে নলেজ কখনো এরকম একটা স্পেসিফিক কোনো জায়গায় আবদ্ধ থাকতে পারে না, লিমিটেড একটা জায়গায় থাকে না। নলেজ ইজ একটা ওভারওয়েলমিং ফ্লো অফ থট। হোয়াট ইজ নলেজ? নলেজ ইজ এ ওভারওয়েলমিং ফ্লো অফ থট। হ্যাঁ, নলেজটা কী হচ্ছে? নলেজটার মধ্যে কোনো রকমের লিমিটেশন থাকবে। নলেজকে কখনো লিমিটেড করা যায় না। তাহলে এবার যেহেতু নলেজ লিমিটেড নয়, তাহলে নলেজের এক্সপ্যান্ড মানে তার একটা বিস্তৃত একটা অবস্থা হবে, বিস্তৃত একটা স্বরূপ রয়েছে। তাহলে জ্ঞানের যেহেতু একটা বিস্তৃত স্বরূপ রয়েছে, তাহলে বিস্তৃত স্বরূপের সাথে এখানে যেটা দেখা যায়, সেখানে কিন্তু অনেক কানেক্টিভিটি থাকে, অনেক সম্পর্ক রয়েছে, বিভিন্ন ভাবনার সাথে, বিভিন্ন চিন্তা ভাবনার সাথে, বিভিন্ন ইনফরমেশনের সাথে একটা সম্পর্ক থাকে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে গবেষকের যে মূল দায়িত্ব, সে দায়িত্ব হচ্ছে এই যে জ্ঞানের ক্ষেত্র বা জ্ঞানের স্তর বা জ্ঞানের যে ফিল্ড রয়েছে, নলেজের যে ফিল্ড রয়েছে, সে নলেজের ফিল্ডের প্রত্যেকটা যে সম্পর্কযুক্ত ক্ষেত্র, সেগুলোর সাথে নিজের যে ভাবনা বা নিজের যে ইস্যুটাকে নিয়ে স্টাডি করা হচ্ছে, সেটার একটা মেলবন্ধন করা আবশ্যকতা রয়েছে। যদি আমরা ভালোভাবে সেটাকে মেলবন্ধন করতে না পারি, অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রের বা জ্ঞানের ফিল্ডের যে সমস্ত অপরিহার্য জায়গা রয়েছে, সেগুলির সাথে আমার নির্ধারিত যে কাজ, সে কাজের যদি আমি অ্যাসিমিলেট করতে না পারি, তাহলে এরকম হতে পারে যে আমি একটা উদ্দেশ্যহীন এবং আমি একটা এরকম কাল্পনিক, ইমাজিনারি কিছু একটা থট বা একটা বিষয়কে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করছি। কারণ ট্রুথ মানে অ্যাকচুয়ালি রিয়ালিটি আর ট্রুথ আর কজ অ্যান্ড এফেক্ট, যে এই যে ইস্যুগুলি রয়েছে, এই বিষয়গুলি কিন্তু জ্ঞানের এক একটা আবশ্যিক ধর্ম, জ্ঞানের এক একটা আবশ্যিক দিক রয়েছে। এক একটা আবশ্যিক দিক হিসেবে কিন্তু রয়েছে কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ, আবশ্যিক দিক হিসেবে রয়েছে কি রিয়ালিটি, রিয়াল এক্সিস্টেন্স অফ থট।
এই যে বলা হচ্ছে যে এই যে আবশ্যিক জায়গাগুলো, এই আবশ্যিক জায়গাগুলোকে প্রতিষ্ঠা করতে গেলে আবশ্যিকভাবে যেটা আমাকে করতে হবে যে আমার যে ইস্যু, আমার যে প্রবলেম যেটাকে ডেসক্রাইব করতে চাই, সেটা অ্যাকচুয়ালি নলেজের ফিল্ডের কোন কোন জায়গাগুলি রয়েছে সেগুলোর সাথে অ্যাসিমিলেট করা, কোন কোন ভাবনা রয়েছে, কোন কোন ক্ষেত্র রয়েছে, সেই ক্ষেত্রগুলোর সাথে অ্যাসিমিলেট করাটা অত্যন্ত আবশ্যক। তাহলে সেই ভাবনাগুলোকে আমি লোকেট কীভাবে করব? যে ভাবনাগুলোর সাথে আমার ইস্যুটি, আমার প্রবলেমটির একটা কানেক্টিভিটি থাকবে বা অ্যাসিমিলেশন তৈরি করা দরকার আছে, তার জন্য আমাকে নির্ভর করতে হবে রিভিউ। রিসার্চার উইল অ্যাক্সেস দ্য অল দ্য এক্সিস্টিং রিলেটেড স্টাডিজ টু অ্যাসিমিলেট দ্য থট। কার সাথে কার অ্যাসিমিলেশন দরকার? যে ইস্যুটাকে তিনি ঠিক করেছে এবং এক্সিস্টিং ওয়ার্ল্ডে, নলেজের ওয়ার্ল্ডে যা রয়েছে তার মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি করার জন্য। এরপরে কি বলা হচ্ছে? টু ফাইন্ড আউট দ্য অ্যাকচুয়াল গ্যাপ ফর দ্যাট ডেসক্রিপটিভ স্টাডি। অ্যাকচুয়াল গ্যাপ, এখানে অ্যাকচুয়াল গ্যাপটা কি? অ্যাকচুয়াল গ্যাপ হচ্ছে অনেক সময় কোন একটা ফ্যাক্টসের মধ্যে যে ফ্যাক্টসটা যেভাবে প্রেজেন্ট হয়, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন ইন্ডিকেটার, বিভিন্ন এলিমেন্টের প্রভাবে বা এলিমেন্টের দ্বারা রেগুলেটেড হয়ে কোনো ফ্যাক্টস প্রেজেন্টেড হয়, তাহলে সেক্ষেত্রে যে এলিমেন্টসগুলো যে রোল প্লে করে, কখনো কখনো যেভাবে রোল প্লে করছে, এবার প্রশ্নটা হচ্ছে সেই এলিমেন্টগুলো সেভাবে যদি রোল না প্লে করতো তাহলে কি হতে পারতো? সাধারণভাবে আমরা বলতে পারি যে কোনো একটা ঘটনা ঘটেছে, পরিস্থিতি যেমন এসেছে সেরকম ঘটনাটি ঘটেছে। পরিস্থিতি যদি একটু ডিফারেন্ট হতো তাহলে কি ঘটনাটা কেমন হতে পারতো? পরিস্থিতিটা মডারেটলি যদি সিমিলার হতো তাহলে কেমন হতে পারতো? এক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে একটা পরিস্থিতি আছে, সে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঘটনাটা একরকম এসছে। যদি পরিস্থিতিটা মডারেট হতো, পরিস্থিতি যদি একটু ডিফারেন্ট হতো, তাহলে সেক্ষেত্রে সেই ঘটনাটা কেমন ঘটতে পারতো? কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপটা কেমন ছিল? তখন সত্যের স্বরূপটা কেমন হতো? জ্ঞানের প্রকৃত স্বরূপটা কি হতো? এই যে বিভিন্ন ভাবনাগুলো, বিভিন্ন জিজ্ঞাসাগুলি, এই বিভিন্ন ভাবনা বা বিভিন্ন জিজ্ঞাসাগুলির জায়গা থেকে অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়াল গ্যাপ ফর স্টাডি, actual gap for description or actual gap for describe or for the purpose of the descriptive study, এটা কিন্তু রিসার্চার লোকেট করবে। রিসার্চারকে জানতে হবে, সেটাকে বুঝতে হবে কোথা থেকে। তার জন্য কিন্তু তাকে নির্ভর করতে হবে রিভিউর উপরে। উইদাউট রিভিউ এটা কিন্তু করা সম্ভব না। তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়াল গ্যাপ? অ্যাকচুয়াল গ্যাপ মিনস হচ্ছে কোন কোন দিকগুলো অ্যাকচুয়ালি আইডেন্টিফাইড হয়নি, কোন কোন দিকগুলো আইডেন্টিফাইড হওয়া আবশ্যকতা রয়েছে, কোন কোন দিকগুলো ইনকমপ্লিট রয়েছে। এর মানে এই নয় যে অন্য কোনো ক্ষেত্রে, অন্য কোনো জায়গায় তার প্রকাশ নেই, থাকতে পারে ভিন্নভাবে, কিন্তু সেটাকে মানুষ তার লিমিটেড ক্যাপাসিটি অনুসারে প্রকাশ করেছে। তাহলে মানুষ যেহেতু লিমিটেড ক্যাপাসিটির উপর ভিত্তি করে বা ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে সেটাকে ডেসক্রাইব করেছে বা সেটাকে এক্সপ্লেইন করেছে, সেক্ষেত্রে দেখা যেতে পারে তাহলে সেই লিমিটেড ক্যাপাসিটির বিয়ন্ডেও তো সত্য রয়েছে, তারও তো ঊর্ধ্বে সত্যতা রয়েছে, তার ঊর্ধ্বে তো জ্ঞানের ক্ষেত্র রয়েছে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে সে জ্ঞানের ক্ষেত্র বা সত্যতার জায়গা, সে সত্যতার জায়গাটিকে কোথায় মানে লোকেট করার জন্য অ্যাকচুয়াল গ্যাপটাকে আইডেন্টিফাই করা প্রয়োজন রয়েছে। তাহলে অ্যাকচুয়াল গ্যাপটাকে আইডেন্টিফাই করার জন্য আমার দরকার রিভিউ। এবং তারপরে বলা হচ্ছে টু ডিফাইন দ্য নর্মস অফ ইন্টারপ্রিটেশন অ্যাজ পার দ্য ডেসক্রিপটিভ স্টাডি। আচ্ছা, এবার যেটা আমরা বলছিলাম যে ডেসক্রিপটিভ রিসার্চে আমাদের লজিক্যাল পয়েন্টসগুলোকে যেমন লোকেট করতে হবে, পাশাপাশি যখন আমরা সেটার অ্যাকচুয়ালি কোন বিষয়টাকে ডেসক্রাইব করব, ঘটনাটিকে দেখলাম, ঘটনাটি এলো, তাকে আমরা তার অর্থটাকে যেমন আছে তেমন, যেমন যা বলছে তাই, হ্যাঁ, সেখানে বিকৃত নয়, ব্যক্তিগত পছন্দ অপছন্দের প্রভাব থাকবে না, বায়াস ফ্রি হয়ে অবজেক্টিভলি সেটাকে ডেসক্রাইব করা। তাহলে আমি বায়াস ফ্রি হয়ে ডেসক্রাইব করতে গেলে আমাকে প্রি ডিটারমাইন্ড ইন্টারপ্রেটিভ ইন্ডেক্স বা নর্মস থাকা খুব আবশ্যক। অর্থাৎ আমি কি বলছি যে কোনো একটা বিষয় যাতে বায়াস ফ্রি হয়ে, যদি আমাকে বায়াস ফ্রি হয়ে বা আমাকে যদি বলা হয় অবজেক্টিভলি ইন্টারপ্রিট করতে হবে, সেই অবজেক্টিভলি ইন্টারপ্রিট করার জন্য আমার ইন্ডিকেটার বা নর্মস বা আমার প্যারামিটারের দরকার রয়েছে বা ইন্ডেক্সের দরকার রয়েছে বা ক্রাইটেরিয়ার দরকার রয়েছে। তাহলে সেটাকে আমি ইন্টারপ্রিট করব কিভাবে? তো সেই ইন্টারপ্রিট করার জন্য আমাকে ইনিশিয়ালি অর্থাৎ বিফোর স্টার্টিং দ্য স্টাডি আমি যদি নর্মসগুলোকে ঠিক করে নিই ফর দি পারপাস অফ ইন্টারপ্রিটেশন অফ দ্য ফ্যাক্টস অর রিয়ালিটি, ইন্টারপ্রিটেশনের ফ্যাক্টসগুলোকে আমাকে কি করতে হবে? আমাকে ঠিক করতে হবে। সেটার জন্য আমাকে কার উপর নির্ভর করতে হবে? সেই ইন্টারপ্রিটেশনের নর্মসগুলো আমি কোথা থেকে পাবো? এবং সেই নর্মসগুলোর কিন্তু যে ট্রাস্টওয়ার্দিনেস অর অথেন্টিসিটি অর লজিক্যাল প্ল্যাটফর্ম থাকাটা খুব আবশ্যক। যদি অ্যাকচুয়ালি আমাদেরকে মনে রাখতে হবে যে লজিক
can present the level or effective level of the trustworthiness. This is the logic. Logic presents the actual connection between cause and effect relationship. The logic can represent the reality. Logic can represent the truth, and therefore it is very important to focus on the logical paradigm or logical parameter, and how I will create the norms. And therefore it is important to focus on the review. Without reviewing, the researcher will not be able to design or to find out or to develop the specific representative norms. Those norms will be used for the purpose of the interpretation of the facts, for the purpose to describe the reality or issues. এটা আমাদেরকে মনে রাখতে হবে, আর তার জন্য আমাদের নির্ভর করতে হবে রিভিউর উপরে। এরপরে যেটা বলা হচ্ছে টু ডিফাইন দ্য নর্মস গেল, এরপরে হচ্ছে টু ডিজাইন দ্য ডেসক্রিপটিভ রিসার্চ প্রপারলি। এখানে ডিজাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট। রিসার্চটা আমি কীভাবে কন্ডাক্ট করব, রিসার্চ ডিজাইন কিন্তু একটা ভেরি এসেনশিয়াল রোল প্লে করে। অর্থাৎ একজন রিসার্চার যদি তার ডিজাইনটা যদি কনফিডেন্টের সাথে ডিজাইন তৈরি করতে পারে, যেটা লজিক্যাল ফাউন্ডেশন থাকবে, সায়েন্টিফিক একটা এক্সপ্লানেশন থাকবে, যদি লজিক্যাল ফাউন্ডেশন এবং সায়েন্টিফিক এক্সপ্লানেশন নিয়ে যদি একটা ডিজাইন ক্রিয়েট করে ফর দি পারপাস অফ দ্য স্টাডি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই রিসার্চ ডিজাইনের একটা এন্ড থেকে দাঁড়িয়ে রিসার্চার কিন্তু আরেকটা এন্ডের লাস্ট এন্ড কিন্তু সে অবজার্ভ করতে পারবে বা দেখতে পারবে। অর্থাৎ কাজটা শুরু করার আগে তিনি কিন্তু বুঝতে পারবেন যে কাজটা কীভাবে শেষ হতে চলেছে বা কীভাবে শেষ করতে হবে। এই ডিজাইন কিন্তু স্পেসিফিক পাথওয়ে বা প্যাটার্নটাকে কিন্তু বলে দেবে। তাহলে এই যে ডিজাইনটা আমি কীভাবে বানাবো, এখানে আমাদের প্রত্যেকটা মেথোডোলজির ডিজাইন কিন্তু ডিফারেন্ট হয়। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা মেথোডোলজির ডিজাইন যেমন হবে, সেই ডিজাইনটা কিন্তু আমি ধরে নিচ্ছি যে এরকম 1 2 3 এরকম 4টে 1 2 3 4 এরকম 4টে ডেসক্রিপটিভ রিসার্চ আছে। 4টে ডেসক্রিপটিভ রিসার্চের কী হয়েছে, ইস্যু বা প্রবলেম ডিফারেন্ট। তাহলে প্রত্যেকটা ডেসক্রিপটিভ রিসার্চ মেথোডোলজির ডিজাইন প্রায় কিছু কমন, মানে কি একই রকম থাকবে অ্যাক্টিভিটির দিক থেকে বা নর্মসের দিক থেকে বা রুলস অ্যান্ড রেগুলেশনসের দিক থেকে, কিন্তু তার মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো হবে সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু সেম হবে না। অ্যাক্টিভিটিগুলো সেম হবে না মানে প্রত্যেকটাতে একটা প্রবলেম আলাদা, প্রত্যেকটা মেথডে প্রত্যেকটা রিসার্চ প্রবলেমে অ্যাকচুয়ালি ডেটা আলাদা, ডেটার নেচার আলাদা, পার্সপেক্টিভস আলাদা, লজিক্যাল প্যারামিটার আলাদা। তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা হতে পারে ডেসক্রিপটিভ মেথোডোলজি, কিন্তু প্রত্যেকটা ডেসক্রিপটিভ মেথোডোলজির ডিজাইনের দিক থেকে কিন্তু ডিফারেন্ট হয়। তো সেই জন্য বলা হচ্ছে এই রিসার্চ ডিজাইন সেট করার জন্য, ক্রিয়েট করার জন্য, ডেভেলপ করার জন্য আমাকে রিসার্চার হিসেবে আমাকে কী করতে হবে, আমাকে কিন্তু ওই রিভিউর উপর নির্ভর করতে হবে। উইদাউট রিভিউ আমি এটা করতে পারবো না। অবশেষে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে টু আইডেন্টিফাই দ্য অ্যাপ্রোচেস অফ অ্যানালাইসিস। অ্যাপ্রোচেস অফ অ্যানালাইসিস অ্যাজ পার দ্য আইডেন্টিফাইড রিসার্চ প্রবলেম। যে প্রবলেমটা আমরা ডেসক্রিপটিভ রিসার্চের জন্য সিলেক্ট করেছি, সেই রিসার্চ প্রবলেমের যে রিপ্রেজেন্টেটিভ ডেটা হবে বা অথেন্টিক ডেটা হবে, সেই ডেটাগুলোকে আমরা অ্যানালাইসিস কীভাবে করব এবং অ্যানালাইসিসের পাশাপাশি ইন্টারপ্রিটেশন কীভাবে করব। এই অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন কেন করব, পারপাস একটাই, টু ডেসক্রাইব দ্য রিয়ালিটি, বেসড অন দি অবজেক্টিভ প্যারামিটার। এখানে আমাদেরকে কিন্তু অবজেক্টিভ প্যারামিটার অনুসারে কিন্তু আমাদের কী করতে হবে, সেই রিয়ালিটিকে বা ঘটনাগুলোকে বা বিষয়গুলোকে অ্যানালাইসিস করতে হবে। যেমন অ্যানালাইসিস করার পরে সেটাকে ইন্টারপ্রিটেশন করতে হবে এবং তারপর ডেসক্রিপশনের জায়গাটা আসবে বা ডেসক্রাইবের জায়গাটি আসবে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে এগুলো আমি কীভাবে করব, যে হুইচ অ্যানালাইসিস অ্যাপ্রোচ শুড বি অর উইল বি এফেক্টিভ। আমার কোন অ্যানালাইসিস অ্যাপ্রোচটা সবথেকে বেশি এফেক্টিভ হবে, সেটা আমি সিদ্ধান্ত কোথা থেকে নিতে পারবো। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে কিন্তু নির্ভর করতে হবে রিভিউর উপরে। উইদাউট রিভিউ আমি কিন্তু সেই সিদ্ধান্ত নিতে পারবো না। তাই পারফেক্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য, উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে রিভিউর উপর নির্ভর করতে হবে। তাই যাই হোক, যদি কোনো রিসার্চার বা ইনভেস্টিগেটর যদি ফিউচারে কোনো এই ধরনের স্টাডি করতে চান, তাহলে এই যে নির্দেশিকা, এই যে বিষয়গুলি, এই যে ভাবনাগুলি, এই বিশ্লেষণগুলি, সেগুলোকে অবশ্যই আপনারা ফলো করবেন, এই আবেদন রাখি, এই আশা রাখি। এই বলে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।